আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামকটা আসলে কি সেটা নিয়ে যদি কথা বলতে হয় তো আমাদেরকে আসলে দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা হলো কৌণিক আর রৈখিক। কৌণিক কৌণিক আর হচ্ছে রৈখিক। এই দুইটা কিন্তু আলাদা দুইটা বিষয়। কৌণিক মানে কি? যখন কোনো কিছু ঘুরতে থাকবে তখন তার যে বেগ বলো, তার যে ত্বরণ বলো, সেগুলো হচ্ছে সব কৌণিক। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। এবং যখন কোনো বস্তু সোজা রাস্তায় চলতে থাকবে তখন সেটা হচ্ছে রৈখিক। তো এখন এই যে কৌণিক আর রৈখিকের মধ্যে কিছু ব্যাপার স্যাপার থেকেই যায়, ঠিক আছে? একটা বস্তুকে কেন্দ্র করেই তো ঘুরবে, তাই না? এই যে কেন্দ্র করে ঘুরছে, তার তার ওই যে কেন্দ্রের অক্ষ থেকে তার একটা দূরত্ব থেকে যায়, তো এই কৌণিক আর রৈখিকের ব্যাপারটা আলাদা হয়ে যায়। তো কৌণিকে আমরা রৈখিকে বলি এম মানে ভর, কৌণিকে আমরা সেটাকে বলি আই। আই মানে হচ্ছে জড়তার ভ্রামক, ঠিক আছে? যেটাকে আমরা রৈখিকে বলি ভর, আমরা সেটা কৌণিকে বলি হচ্ছে জড়তার ভ্রামক। তো একই রকম ভাবে আমরা রৈখিকে যেটাকে বলি বেগ, আমরা সেটাকে অন্য কিছু একটা দিয়ে এক্সপ্রেস করি, সেটা আমরা সামনের দিকে আসব, ঠিক আছে? তো একই সাথে তুমি জেনে নাও যে আমাদের এই যে আই সমান সমান আই যে ভর, এই যে জড়তার ভ্রামক বা কৌণিক ভর, এইটা কার উপরে নির্ভর করে? এইটা নির্ভর করে হচ্ছে আমাদের বস্তুটার আসল অরিজিনাল যে রৈখিক ভর ছিল বস্তুটা, মানে মনে করো আমার এখানে একটা বস্তু আছে। এই বস্তুটার যে রৈখিক ভর ছিল সেটাকে আমরা এম ধরতে পারি, এবং এই অক্ষ থেকে তার যে দূরত্বটা ছিল, এই যে অক্ষ থেকে তার যে দূরত্বটা ছিল, এটাকে আমরা আর হিসেবে ধরতে পারি। তো এই যে এম, আমরা কোন বস্তুর ভর এবং অক্ষ থেকে তার দূরত্বের, ঠিক আছে, অক্ষ থেকে তার দূরত্বের বর্গের গুণফলকে আমরা বলতে পারি যে এটা জড়তার ভ্রামক। এখন এই যে আমাদের জড়তার ভ্রামকটা যে আছে, এই জড়তার ভ্রামক আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যখন একটা বস্তু কোনো অক্ষকে কৌণিকভাবে কৌণিকভাবে যখন কেন্দ্র করে ঘুরবে। আর মনে করো, ভালো করে একটা জিনিস দেখো, এখানে এই যে একটা রেখা আছে, এটা হচ্ছে মনে করো ওয়াই অ্যাক্সিস, আর এইটা মনে করো এক্স অ্যাক্সিস। এখন কোন বস্তু এইখান থেকে, এই দেখো, এখানে একটা 90 ডিগ্রি কোণ করে এবার ঘুরছে, এই একটা কেস। আরেকটা কেস, মনে করো এখানে একটা দণ্ড আছে, আর অনেক দূরে, এই দেখো এই জায়গাটায় মনে করো একটা বস্তু এইটাকে কেন্দ্র করে ঘুরছে। তো এই যে এই বস্তুটার, দেখো ভালো করে বোঝো, এই বস্তুটার ক্ষেত্রে এখানে একটা জড়তার ভ্রামক তৈরি হচ্ছে। দেখো এই বস্তুটা নিজ অক্ষের উপর একবার ঘুরছে, আবার একই সাথে এই যে এইটাকে কেন্দ্র করে ঘুরছে। তো এর একটা জড়তার ভ্রামক দেখো এখানে তৈরি হচ্ছে, এই যে এখানে। আর এখানে তার একটা জড়তার ভ্রামক আছে। তো এই দুইটা দেখো সমান্তরাল হিসেবে আছে, দেখো সমান্তরাল ভাবে আছে। যেহেতু এই দুইটা সমান্তরাল ভাবে আছে, সেহেতু এখানে আমরা অবশ্যই সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে পারবো। আর এখানে দেখো এই বস্তুর নিজ অক্ষের উপর না ঘুরে এইটা জাস্ট এইটাকে কেন্দ্র করে ঘুরছে। দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা তৈরি হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের লম্ব অংশ উপপাদ্য। এখন আমাদের কথা হচ্ছে লম্ব অংশ উপপাদ্য এবং সমান্তরাল অংশ উপপাদ্য জিনিসটা কি, এইটা যদি আমরা হালকা একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের কোন জায়গায় যেতে হবে, আসো আমরা সেখান থেকে ব্যাখ্যা করে আসি। আচ্ছা, তোমাদের যদি আমি বলি যে মনে করো, এই দেখো এখানে একটা কোণ করে আছে, কত কোণ? সমকোণ করে আছে। তো সমকোণ করে আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, এইটা হচ্ছে আমাদের এক্স। তো এখন এইখানে আমাদের সেই পি বস্তুটা আছে। আমার কথা বুঝো, আমার কথাটা আগে বুঝে রাখো। আমাদের এখানে পি বস্তুটা আছে। এখন আমি জাস্ট কি করব বলো তো? আমি জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে দেখো এই বরাবর একটা উপাংশ আসছে, এই বরাবর একটা আমাদের জড়তার ভ্রামকের একটা উপাংশ আসছে, সেটা কত? আই ওয়াই। এই বরাবর দেখো আবার এই বরাবর একটা উপাংশ আসছে, সেটা হচ্ছে আই জেড, আই এক্স, ঠিক আছে? তো এখন আমাদের এই যে দুইটা উপাংশ যখন আসছে, তখন আমাদের জড়তার ভ্রামক যখন বুঝাতে হবে যে জড়তার ভ্রামক আসলে কোনটা, তখন আমরা সেই ভেক্টর রুলস অ্যাপ্লাই করব। ভেক্টরের দেখো ভেক্টর রুলস অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো যে আই জেড। আই জেড মানে এখানে কিন্তু আমি জেড অক্ষকে বুঝাচ্ছি না, এখানে আমি জাস্ট একটা নাম্বারিং করছি, ঠিক আছে? আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এইটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য। আমার কথা কি বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্য।
হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমাদের লম্বাংশ উপপাদ্য হয়, সেক্ষেত্রে আমরা যখন সমান্তরাংশ উপপাদ্যে যাব, তখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে আমি একটু আগে তোমাদের যেটা ব্যাখ্যা করে আসলাম, এইটা একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য। একটা বস্তু সে নিজে নিজ অক্ষের উপর ঘুরছে, একটা বস্তু সে নিজে নিজ অক্ষের উপর ঘুরছে, বুঝতে পেরেছো? এই দেখো, এই বস্তুটা নিজ অক্ষের উপর ঘুরছে এবং একই সাথে সাথে এই বস্তুটা একে প্রদক্ষিণ করছে। তো এর এই জায়গাটা একটা জড়তার ভ্রামক আছে এবং এখানে একটা জড়তার ভ্রামক আছে, দুইটা জড়তার ভ্রামক আছে। তো এই দিকে দেখো, এই পাশে এই দুইটা সমান্তরাল হিসেবে আছে, যেহেতু সমান্তরাল হিসেবে আছে সেহেতু এর জড়তার ভ্রামকটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, এখান থেকে শুরু করে এখানে যে দূরত্ব আছে এইচ, আর এই বস্তুটার যে ভর সেটা কত? এম। তো আমরা প্রথমে আগে এইটুকের জড়তার ভ্রামকটা নির্ণয় করবো। এই যে এই সম্পূর্ণটুক নিজ অক্ষের উপর ঘুরলে তার লম্বাংশ উপপাদ্যটা আমরা নির্ণয় করে ফেলবো। কত হবে বলতো? আমরা আই ইকুয়াল টু লিখতে পারি আইজি। আইজি মানে নর্মালি এই যে এর এর যে আমাদের লম্বাংশ উপপাদ্য আছে ওইটা আমরা লিখে ফেলবো আই জি। লম্বাংশ উপপাদ্য মানে ডাইরেক্ট আমরা এখানে লিখতে পারবো এম আর স্কোয়ার। এইটা দিয়ে আমরা এই যে এম লিখবো। এম কোনটা বলতো? এম হচ্ছে এর ভর, আর এখান থেকে এই যে এর যে ব্যাসার্ধ আমরা সেটা লিখে ফেলবো এম আর স্কোয়ার। এরপরে এইটা গেল। এরপরে তুমি আসো যে এই যে এখান থেকে পুরোটুকের যেই দূরত্বটা আছে, মানে এই পুরোটুকের যেই তোমার আহ জড়তার ভ্রামক আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এখান থেকে তুমি এর দূরত্ব পাচ্ছ হলো এইচ, এম এইচ এর স্কোয়ার। তো এইভাবে কিন্তু তুমি খুব সুন্দরভাবে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে পারো যখন সমান্তরাল থাকবে তখন। আর লম্ব যখন থাকবে তখন কি করবা? লম্ব যখন থাকবে তখন আই ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছো? এই দুইটা হচ্ছে। এখন আসো, তোমাকে একটা বস্তু বলে দিল যার ভর হচ্ছে এম আর যার দৈর্ঘ্য হচ্ছে এল। এখন তোমাকে তুমি জানো যে আই ইজ ইকুয়াল টু কত? তুমি আই ইজ ইকুয়াল টু জানো হচ্ছে এম আর স্কোয়ার, তুমি এইটা জানো। তো এখন তোমাকে বের করতে বলেছে যে এই যে আহ আমাদের যে দণ্ডটা আছে, দণ্ডের মাঝখানে জড়তার ভ্রামক কত, বা দণ্ডের একদম মাঝখানে সেন্টারে জড়তার ভ্রামক কত সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তুমি খুব ছোট একটা দৈর্ঘ্য নিয়ে এখন কল্পনা করো, খুব ছোট, একদম খুব ছোট একটা মানে একক ক্ষেত্র নিয়ে তুমি কল্পনা করো। তুমি যদি একক ক্ষেত্র নিয়ে কল্পনা করতে পারো তাহলে তুমি কিন্তু এইটাকে লিখতে পারবা। দেখো, একক ক্ষেত্রের উপর ভর কত? এইটা কি? এইটা হলো সম্পূর্ণ ভর। একক ক্ষেত্রের উপর ভর কত? আমরা জানি যে এল, এই যে এল, আমরা ঐকিক নিয়ম করব এল দৈর্ঘ্যে ভর কত? এম। তাহলে ওয়ান দৈর্ঘ্যে ভর কত? এম বাই এল। এটা তো সবাই জানো। তো এই এম এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এম বাই এল, কারণ আমরা একক দৈর্ঘ্যে নির্ণয় করতে চাই। আমরা এখানে এবার আমরা যেটা করব সেটা হলো ইন্টিগ্রেশন করব কিসে? কোন ইন্টিগ্রেশন করব, তাই তো? এখানে আমরা দিতে পারি কত? এম, আর এখানে দিতে পারি হচ্ছে এল। আচ্ছা, এখানে আমরা ভর কত দেব? দেখো, আমরা ভর না, সরি, এবার দেখো আমাদের যে দৈর্ঘ্যটা আছে, লক্ষ্য করো। আচ্ছা দেখো, আমাদের যে দৈর্ঘ্যটা আছে, এখন ভালো করে বোঝো, আমাদের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা এখানে লিখে দিলাম আহ ডি। আচ্ছা, এই দৈর্ঘ্যটাকে আমরা, আচ্ছা একটা কাজ করে আসো, এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করি। ঠিক আছে, আমরা এক্স দিয়ে চিহ্নিত করলে বিষয়টা মনে হয় আরো সহজে বুঝতে পারবে। এক্স দিয়ে চিহ্নিত করি আপাতত। ঠিক আছে, এক্স দিয়ে চিহ্নিত করি। আচ্ছা, এক্স স্কোয়ার আর ডিএক্স। আচ্ছা, আচ্ছা এখন দেখো, আমরা এখানে কত লিমিট দেবো? এল বাই টু থেকে জিরো, এটা আমরা লিমিট দেবো। এবার দেখো, আস্তে আস্তে আসো, আমরা যদি একটা কাজ করি এম বাই এল, এইটাকে আমরা
বাইরে রাখলাম, এটা ধ্রুবক, এটা একদম পুরো ধ্রুবক এই জন্য। এখন এরপরে দেখো আমরা L/2 0। এখন এখানে দেখো x² dx খুব সুন্দরভাবে। এবার দেখো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব ml। এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, কি বলতো? তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখান থেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই যে x³/3 তুমি এইটা দিয়ে। আচ্ছা, এইটা কিভাবে আসলো, যারা জানো না তারা হচ্ছে ইন্টিগ্রেশনটা একটু, ইন্টিগ্রেশনের সূত্রগুলো একবার দেখবা, ঠিক আছে? তারা ইন্টিগ্রেশনের সূত্রগুলো একবার দেখবা। তো ইন্টিগ্রেশনের সমস্যার কারণেই কিন্তু এটা তোমরা বুঝতে পারো নাই। এই পার্টিকুলার এই পার্টটুকু, আমার কথা বুঝতে পেরেছো? এই পার্টিকুলার এই পার্টটুকু তোমরা যারা বুঝতে পারো নাই, তারা ইন্টিগ্রেশনের ফর্মুলার জন্যই বুঝতে পারো নাই। আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো ml, এখানে তুমি লিখতে পারো এখানে তুমি এবার এল কে ভিতরে ঢুকাই দিবা, তখন তুমি লিখবে L3/8। তো এবার তুমি বিভিন্ন ক্যালকুলেশন করে আনবা। বিভিন্ন ক্যালকুলেশন তুমি যখন আস্তে আস্তে করে আনবা, তখন দেখবা যে তোমার অ্যান্সার চলে আসবে কত, ml² নিচে আসবে না হচ্ছে ml² নিচে আসবে না হচ্ছে 24। তো এই যে এইটা হচ্ছে কার জন্য বলতো? এটা হচ্ছে অর্ধেকের জন্য। এটা হচ্ছে অর্ধেকের জন্য, আমরা অর্ধেক লিমিট নিয়ে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য কত আসবে? তুমি যখন এইটাকে 2 দিয়ে গুণ করে দিবা, গুণ 2 সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য, তখন এখানে চলে আসবে না হচ্ছে 12। তখন এখানে কত চলে আসবে না? 12। আমার কথা বুঝতে পেরেছো? তখন এখানে চলে আসবে না 12। তো এইটাই কিন্তু আমাদের মূলত, আমরা যখন এই যে আমাদের যখন মাছ বরাবর যাই, তখন পুরো পুরো সম্পূর্ণ দ্বন্দ্বটা জড়তার ভ্রামক আমরা কিন্তু সূত্র মুখস্থ করে আসি, ml² কত, 12। এইটা তোমাদেরকে আমি জাস্ট দেখালাম যে এটা জাস্ট আমাদের ফিল করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এরপরে যদি আমরা আসি, ভালো করে বোঝো একটা জিনিস। এবার আমরা তোমাদেরকে যেটা দেখাতে চাই বা যেটা দেখাতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে দেখো আমাদের একটা বৃত্ত আছে, ঠিক আছে? বৃত্ত আছে, এর ব্যাস বরাবর যদি, এর ব্যাস বরাবর এর ব্যাস বরাবর যদি আমাদের কোনো কিছু চলে যায়, তাহলে এর জড়তার ভ্রামক কত? এর ব্যাস বরাবর যদি কোনো কিছু চলে যায়, তাহলে এর জড়তার ভ্রামক কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এর ব্যাস বরাবর যদি কোনো কিছু চলে যায়, তাহলে এর জড়তার ভ্রামক কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এইটা অনেকে সূত্র দিয়ে মনে রাখো, বাট এর যে অ্যাপ্লিকেশন সেটা জানো না। তো এর অ্যাপ্লিকেশনটা আজকে তোমাদেরকে জানাই দেওয়া হবে। আমার কথা বুঝতে পেরেছো? এর অ্যাপ্লিকেশনটা আজকে তোমাদেরকে জানাই দেওয়া হবে। তো আচ্ছা, দেখো, চলো শুরু করি। এখন আমি যদি বলি, দেখো এইটার অ্যাপ্লিকেশনটা আসলে কেমন হবে, এটার অ্যাপ্লিকেশনটা আসলে কেমন হবে যদি আমি এক এক করে তোমাদেরকে বলতে থাকি। তো দেখো, দেখো তোমরা মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখো, এটা কিন্তু একটু কঠিন, ঠিক আছে? এটা কিন্তু একটু কঠিন, এই জন্য আমি তোমাদের সামনে এই জিনিসটা রেখে দিচ্ছি যে তোমরা একটু জাস্ট দেখার চেষ্টা করো যে এটা আসলে কিভাবে করি। তো এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই সম্পূর্ণ টুকির আমরা কি বের করতে চাই বলতো? ব্যাসের সাপেক্ষে, ঠিক আছে? ব্যাসের সাপেক্ষে। তাহলে দেখো এখান থেকে আমরা বের করব আই। আই সমান সমান আমরা কি জানি? আমরা সমান সমান আমরা জানি হচ্ছে mr²। আমরা এইটা জেনে ফেলেছি। তো এখন এইটাকে আমরা জাস্ট কি করব জানো? এইটাকে আমরা জাস্ট দেখো, আমরা এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করব। দেখো এইটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি আসে ভালো করে দেখো। আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি কিসের সাপেক্ষে করছে? আমরা ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। দেখো এখান থেকে এই যে ব্যাসার্ধ, সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি, তো আমরা ব্যাসার্ধের সাপেক্ষে এর ইন্টিগ্রেশন করছি। এখন আমরা যদি ব্যাসার্ধের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেও যাই, তো আমরা একটা জিনিস পাবো, সেটা কি বলতো? আমরা দেখো একটা এম পাচ্ছি। তো এই যে এম পাচ্ছি, আমরা জানি, আমরা একটা বিষয় জানি, কি জানি বলতো?
আমরা জানি রো ইজ ইকুয়াল টু, মানে রো মানে কি বলতো, ঘনত্ব ইজ ইকুয়াল টু এম বাই ভি। এইটা আমরা সকলেই জানি। তো আমরা এটা যদি সকলেই জানি, তো এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, রো ইন্টু ভি। আমরা এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রো ইন্টু ভি। ঠিক আছে, আমরা কি এটা লিখতে পারি কিনা বলতো, রো ইন্টু ভি। এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রো ইন্টু ভি। ঠিক আছে, এখন এটা যদি আমরা লিখতে পারি, ভালো করে দেখো, আমরা যদি এটাকে লিখতে পারি, তো আমরা এখানে এম এর মানটা কত লিখতে পারবো বলো, এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। আমরা কিন্তু এইটা লিখতে পারি। তো ভালো করে দেখো, এই পাশ থেকে আমরা এম এর মানটা কত লিখবো, দেখো এম এর মানটা আমরা লিখবো, দেখো এখানে আমরা লিখবো হচ্ছে এম পাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে আসো আমরা লিখতে পারি, দেখো 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে, 2 পাই আর ডেল আর, আচ্ছা, ইন্টু আর স্কোয়ার। ভালো করে বোঝো এটা আমরা কেন লিখলাম। দেখো আমরা কি লিখছি বলতো, আমরা লিখছি হচ্ছে আমরা কি লিখছি বলতো, আমরা যেটা লিখছি সেটা হচ্ছে রো ইন্টু ভি। দেখো এই যে রো আর ভি, আবার রো সমান সমান আমরা জানি এম বাই ভি। তো এম লিখছি, আর এই যে ভি মান কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা এই পাশে আবার কি লিখছি, দেখো এই যে ভির মান, এই যে ভি মানে আয়তন 2 পাই আর, আমরা এইটা লিখছি জাস্ট 2 পাই আর, আমরা জাস্ট এইটা লিখছি। ঠিক আছে, আমরা কিন্তু এই ফর্মুলাটাকে আবার ভাঙায়ে সুন্দরভাবে কি লিখছি, এম ইজ ইকুয়াল টু এম বাই ভি ইন্টু কি ভি। আমরা কিন্তু জাস্ট এইটা লিখছি। ঠিক আছে, আমরা জাস্ট এইটা লিখছি। এখানে এখানে একটু বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, প্রথম প্রথম এই জিনিসটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার কথা। তো এরপরে দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। সামনের দিকে যদি আমরা আগাই, তো দেখো এই যে 2m, এই যে 2m বাই যে আর স্কোয়ার যেটা আছে, 2m বাই আর স্কোয়ার যেটা আছে, এইটাকে আমরা ধ্রুবক হিসেবে বাইরে নিয়ে চলে আসব, এবং আমরা এখানে লিখতে পারি কি বলতো, আমরা লিখতে পারি আর 4/4। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারি, এবং এই যে এইখানে যে আরটা আছে না, এ আর, এই যে আর, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। দেখো এভাবে লিখলে কিন্তু আমার বিষয়টা এমন আসে। তো এবার তুমি যেটা করতে পারো সেটা কি, তুমি করতে পারো কি, এই দেখো 2m আর স্কোয়ার, এইটাকে তুমি লিখতে পারো এবার r4। ঠিক আছে, r4, r4 বা r4, তুমি এটাকে লিখতে পারো r4। আমার কথা কি বুঝতে পেরেছো, r4/4, আমার কথা কি বুঝতে পেরেছো। এইটা তুমি যখনই লিখবা, তখন দেখো এখান থেকে কিছু কিছু জিনিস কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি হওয়ার পরে তোমার অ্যান্সার থেকে যাবে হচ্ছে এম আর স্কোয়ার বাই 2। তখন তুমি খুব সুন্দরভাবে লিখতে পারছো কি বলতো, তুমি খুব সুন্দরভাবে এটা লিখতে পারছো হচ্ছে, দেখো এম আর স্কোয়ার 1/2 এম আর স্কোয়ার। এইটা কি বলতো, ব্যাস বরাবর গেলে এক সাইডের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের এক সাইডের ক্ষেত্রে। তোমার যদি উভয় সাইড বা উভয় সাইডের ক্ষেত্রে তোমার বের করতে হয়, তাহলে তোমার কি করতে হবে বলতো, তোমার তখন দুইটাকে গুণ করে দিলে এইটাকে আবার আরেকটা দিয়ে গুণ করবা, মানে এক সাইডের জন্য এটা আসছে, আর এক সাইডের জন্য আবার সেম আসবে। তো একই রকম ভাবে তুমি লিখতে পারো 1/4 এম আর স্কোয়ার। ঠিক আছে, তুমি এইটা লিখতে পারো। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, তো দেখো এই যে এই সূত্র কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম, 1/2 এম আর স্কোয়ার কোথা থেকে আসলো। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে এই যে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 1/4 এম আর স্কোয়ার, দুই ব্যাসের সাপেক্ষে, মানে পুরো ব্যাসের সাপেক্ষে। ঠিক আছে, আর যদি ব্যাসার্ধের সাপেক্ষে বলে তাহলে 1/2 এম আর স্কোয়ার। ঠিক আছে, আর ব্যাসের সাপেক্ষে যদি বলে তাহলে এইটা। তো এখন একটা ফ্যানের কথা তুমি চিন্তা করে আসো। ফ্যানের কথা তুমি চিন্তা করলে একটু হালকা অবাক হওয়ার কথা। একটু কি কি অবাক হওয়ার কথা বলতো, একটু হালকা অবাক হওয়ার কথা। কারণটা কি, আমি তোমাদের যদি কারণটা একটু বলতে চাই, তাহলে ভালো করে দেখবা।
যে এখানে একটা সমান্তরাল উপপাদ্য কাজ করছে। এখানে দেখো এই যে এল, এই যে এল আছে, এখানে একটা দেখো এখান থেকে একটা সমান্তরাল উপপাদ্য কাজ করছে। আবার দেখো এখানে একটা অবশ্যই লম্ব অক্ষ উপপাদ্যও কাজ করছে। বুঝতে পেরেছো? এখানে একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য একই সাথে কাজ করছে। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা যদি বোঝা যায় থাকে, তাহলে আসো আমরা একটু এটা করার চেষ্টা করি এটা আসলে কিভাবে আসলো। ঠিক আছে, এটা কিভাবে আসলো আমরা একটু করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আসো দেখো, আমি যদি তোমাদেরকে বলি এই পাশে যে আই ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, 1/2 এম আর স্কোয়ার প্লাস, এবার দেখো এইখানটাই যে ঝামেলাটা বাঁধবে, এইখানটায় যে ঝামেলাটা বাঁধতে চলেছে, সেই ঝামেলাটার কথা যদি আমি তোমাকে বলি, এখানটায় যে ঝামেলাটা বাঁধতে চলেছে সেই ঝামেলাটার কথা আমি যদি তোমাকে বলি, সেই ঝামেলাটা কি আসলে দেখো, এই যে আই ওয়ানের যে মানটা ছিল, দেখো আই ওয়ানের যে মানটা ছিল সেই মানটা তো এইটা, এইটা সবাই বুঝতে পেরেছো যে আই ওয়ানের মান এইটা। এখন এই যে আই টুর মান, দেখো আই টুর মান, এই যে আই টুর মান এইটা কোথা থেকে আসবে? এইটা আসবে কিন্তু এই পাকা থেকে। ভালো করে বোঝো, আই টুর মান কিন্তু আসবে পাকা থেকে। আমার কথা কি বুঝতে পেরেছো? আই টুর মান কোথা থেকে আসবে? পাখা থেকে আসবে। এখন আই টুর মান যদি পাখা থেকে আসেই, তাহলে আমাদের সমস্যাটা একটা জায়গায় বাঁধলো। সেটা কোন জায়গা বলো তো? এই দেখো, এই যে এই পাখায় যদি আসে, তো এই পাখাটা কিন্তু একটা সামান্তরিক, দেখেছো? এই পাখাটা কিন্তু একটা সামান্তরিক। এখন এই পাখাটার দুইটা জায়গা দেখো, এই পাশ তুমি যদি এ ধরো, আবার এটাকে তোমার বি ধরতে হবে। তো দুইটা অক্ষের সাপেক্ষে দুইবার তোমার যত ভ্রামকটা দুই রকম বের হবে। তো আমি যদি একটার সাপেক্ষে তোমাকে আমি করে দেখাই, দেখো আই টু ইজ ইকুয়াল টু, আমি যদি তোমাকে বলি দেখো dm/r²। এখন এই জায়গা থেকে তুমি জাস্ট নর্মালি যেই ইন্টিগ্রেশন আছে সেটা যদি করতে করতে আসো, দেখো নর্মালি যে ইন্টিগ্রেশন আছে, দেখো এখানে কিন্তু মাইনাস, এখানে দেখো হাফ থেকে কত মাইনাস হাফ পর্যন্ত, এল হচ্ছে কত হাফ থেকে মাইনাস হাফ পর্যন্ত। এটার কারণ আছে, এটার বিভিন্ন কারণ আছে। তো এবার দেখো এখানে তুমি একক একক ক্ষেত্রফলে যেই দৈর্ঘ্য বের করতে চাও, মানে একক দৈর্ঘ্যে যে ভর বের করতে চাও, সেটার জন্য আমি এটা লিখলাম। এরপরে আমার কি আছে, আমার নর্মালি হচ্ছে r²/dr, এটা আমি লিখে দিলাম। এরপরে দেখো আস্তে আস্তে আমরা যখন ইন্টিগ্রেশন করব, তখন ml, এরপরে দেখো এইখানে দেখো কি আসে, আমাদের আসে হচ্ছে এল থেকে কত পর্যন্ত, l/2 -l থেকে 2। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে r²/dr। এরপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো m/l। এরপরে তুমি আসো, এখানে তুমি লিখতে পারো হচ্ছে দেখো এটা লিখতে পারো। তো এখন এইটার মাথার উপরে কত ছিল, 2 ছিল, তাহলে একটা মাথার উপরে 3 হবে, এখানে হচ্ছে এটা হবে। তো এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে সুন্দরভাবে তুমি কি কোন কি লিখতে পারো বলো তো? তুমি ক্যালকুলেশন করে খুব সুন্দরভাবে লিখতে পারো ml²/12, ml²/12, ml²/12। তুমি কিন্তু খুব সুন্দরভাবে এটা লিখে আসতে পারো ml²/12। তো এখন এইটাকে তুমি যদি লেখো ml²/12, তো ভালো করে বোঝো, এই তুমি যেটাকে লিখলা, এইটা কিসের জন্য বলো তো? এল এর জন্য। এল মানে এইটা। আবার এই পাশে কিন্তু একটা আছে বি। তো তোমার বির জন্য সেম ভাবে তুমি যখন আবার বের করবা, তখন তোমার বিষয়টা কেমন হবে জানো? এল 12, মানে 1/12, 1/12, 1/12। এরপরে তোমার আসবে কি বলতো? 1/12, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে l² + b², এইটা আসবে। তো ভালো করে বোঝো এইটা কিভাবে আসলো। আমি এইটা যেভাবে করলাম সেম একই রকম ভাবে আরো একটা বের করে নেব, যেখানে এল না, যেখানে বি দিয়ে বের করব। তারপরে দুইটা একসাথে যখন আমি যোগ করে দেবো, তখন এই মানটাই আসবে। তো দেখো আমরা কিন্তু জটার ভ্রামকটা খুব সুন্দর ফাইন ভাবে বের করে ফেললাম, দেখো। তো এখন এইটা যদি আমরা বের করতে পারি, তো এই যে এখানে আমরা কি লিখেছিলাম বলতো? এখানে আমরা লিখেছি 1/2
এম আর স্কোয়ার প্লাস দেখো এখানে আমরা একই রকম ভাবে এম আর স্কোয়ার লিখলাম, এম এর মান তো আমরা পালাম, এইটা এম এল স্কোয়ার 12 দেখো 1/12 1/12, এরপর আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে দেখো আমাদের আরো একটা জিনিস কিন্তু বাকি আছে, সেটা কি বলতো, আমাদের যেটা বাকি আছে সেটা কি, সেটা হচ্ছে আর স্কোয়ার। তো এবার আর স্কোয়ারের মান কোনটা, দেখো L/2, দেখো এইখান থেকে এইটুকের দূরত্ব L/2 প্লাস কত L/2 প্লাস আর স্কোয়ার, আর তার স্কোয়ার। আমার কথা কি বুঝতে পেরেছো, m/2 প্লাস আর এর স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমাদের ফ্যানের ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার ফর্মুলা। ফ্যানের জড়তার ভ্রামক বের করার ফর্মুলা কিন্তু এইটাই। আমার কথা কি বোঝা গেছে, ফ্যানের জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করতে হয়, আমাদের ফ্যানের জড়তার ভ্রামক কিন্তু এইভাবে নির্ণয় করতে হয়। বোঝা গেছে কিনা বলো তো, বোঝা গেছে? আচ্ছা, তো আসলে এইগুলা পরীক্ষাতে খুব একটা লাগবে না, বাট তারপরেও দেখানোর জন্য দেখাই রাখা। জাস্ট এগুলো তো মুখস্থই করতে হবে নর্মালি। দেখো আমি এখানে তোমাদের জাস্ট দিয়ে দিয়েছি যে মাঝখান বরাবর যদি আসে তাহলে এইটা, এরপরে যদি দৈর্ঘ্যের একদম এই বরাবর আসে তাহলে 1/3 ml স্কোয়ার, এখানে আসলে 1/2 বি স্কোয়ার, এই পাশ থেকে মানে যদি এক সাইড নাও তাহলে 1/12 বি স্কোয়ার, যদি এই সাইড নাও তাহলে 1/12 এল স্কোয়ার। তারপরে যদি তুমি সম্পূর্ণ টুক নাও ভর কেন্দ্রগামী, বা এই যে ভর কেন্দ্রগামী তুমি যদি নাও তাহলে 1/12 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু জাস্ট দেখে নিবা। আমরা কয়েকটা তো প্রমাণ করে তোমাদের দেখাই দিছি, বাট তুমি দেখে নিবা। এখন প্রশ্ন দেখো, প্রশ্ন আসছে কয়েকটা, প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করি। আসো এখানে প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তকার পাতের ব্যাসার্ধ 0.3, একটি বৃত্তকার পাতের ব্যাসার্ধ কত 0.3, এবং প্রতি বর্গ মিটারে ভর হচ্ছে 0.1 কেজি, প্রতি বর্গ মিটারে ভর কত 0.1 কেজি, এর কেন্দ্র দিয়ে এবং তলের অভিলম্ব ভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। তো দেখো এখানে তোমাকে কি বলেছে, প্রতি বর্গ মিটারে, ভালো করে বোঝো, আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি এম আর স্কোয়ার, আমরা এটা জানি এম আর স্কোয়ার, আই ইজ ইকুয়াল টু, তো আমাদের আর এর মান কিন্তু দিয়ে দিয়েছে কত, ব্যাসার্ধ দিয়েছে 0.3 মিটার, তার স্কোয়ার দিলাম। এখন এম, এম কি দিয়েছে বলতো, প্রতি বর্গ মিটার, মিটার ক্ষেত্রে ভর এত দিয়েছে, তার মানে ভর কিন্তু পুরোটুকির এত না, পুরোটুকির ভর কিন্তু এত না, তাহলে আমাদের কার ভর এত বলতো, আমাদের কার ভর এত বলো, যেহেতু এটা বৃত্তকার ব্যাসের কথা বলেছে, বৃত্তকার পাতের ব্যাসার্ধের কথা বলেছে, বৃত্তকার পাতের ব্যাসার্ধের যে সূত্র সেটা আমরা জানি 1/2 এম আর স্কোয়ার। তো তুমি জাস্ট 1/2 লিখলে। এখন এই যে এই জিনিসটা বলেছে এটা কিন্তু বর্গ, বর্গ ক্ষেত্রের কথা বলছে, বর্গ মিটারের কথা বলেছে, ঠিক আছে, বর্গ মিটারের কথা বলেছে। এখন যেহেতু বর্গ মিটারের কথা বলেছে, প্রতি বর্গ মিটারের কথা বলেছে, এটা কিন্তু কখনোই বলে নাই যে এটা সম্পূর্ণ জিনিসের ভর। তাহলে সম্পূর্ণ জিনিসের ভর বের করতে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এর সাথে আমার একক ক্ষেত্রফলের যে ভর আছে এটা গুণ করে দিতে হবে। একক ক্ষেত্রফলের ভর কত 0.1, আর সম্পূর্ণ ক্ষেত্রফল কত, সম্পূর্ণ ক্ষেত্রফল কত, দেখো এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে তো সম্পূর্ণ ক্ষেত্রফল সহজেই বের করতে পারবো, সেটা কত পাই 0.3 এর স্কোয়ার, দেখো পাই আর স্কোয়ার দিলে ক্ষেত্রফল বের হয়ে গেল। এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো তোমার মান কত আসে, তোমার মান কিন্তু খুব সুন্দরভাবে আসে 1.27 গুণ 10⁻³ এটা কিন্তু তোমার মান চলে আসে। তো এখন এইটার একক কত হবে দেখো তো, কেজি মিটার, কেজি মিটার স্কোয়ার, এটা তোমার একক হবে। এরপরে তুমি আসো যে দুটি বর্তুলাকার নগণ্য ভরের 1 মিটার লম্বা একটি দণ্ড দ্বারা সংযোজিত আছে, 1 মিটার লম্বা একটি দণ্ড দ্বারা কি দুটি সংযোজিত আছে। এখন বলেছে দণ্ডটির মধ্যবিন্দুতে দৈর্ঘ্যের লম্বভাবে প্রবিষ্ট অক্ষের চারদিকে জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন তোমাকে যেটা করতে হবে, কিছুই করতে হবে না, সেটা যে আমাদের কি কি আছে বলো, দুইটি বর্তুলাকার ভর আছে, তো দুইটা ভরের জন্য তোমার জড়তার ভ্রামক দুইটা বের করে সেটাকে যোগ করলে অক্ষের চারদিকে তোমার বের হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? তো আসো ব্যাপারটা একটু করে দেখি। দেখো আই ইজ ইকুয়াল টু, দেখো এম আর স্কোয়ার, এইটা আমরা পাবো, প্লাস দেখো আরো একটা পাবো এম আর স্কোয়ার, এই দুইটা পাবো। তো প্রথমটা ভর কত বলো তো 5, 5, আচ্ছা
এখান থেকে 1 মিটার, তার মানে 1 মিটার কি এক, দুই পাশে দুইটা আছে, প্রত্যেক পাশে কত 0.5 মিটার করে, 0.5 স্কোয়ার প্লাস এখানে দেখো আমাদের কত বলতো 5 গুণ 0.5 এর স্কোয়ার। তো এইটা যদি হয় তাহলে আমাদের মান কত আসবে বলতো, মান আসবে হচ্ছে 2.5 2.5 কেজি মিটার স্কোয়ার। এইটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের অঙ্কে আসো, দেখো বলা হয়েছে 100 গ্রাম ভরের 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি পাতলা গোলাকার চাকতি, ঠিক আছে, পাতলা গোলাকার চাকতি, ঠিক আছে, আহ 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি দণ্ডের দুই প্রান্তে যুক্ত আছে। দণ্ডের মধ্যবিন্দু দিয়ে এটি একটি দৈর্ঘ্যের লম্বভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে সমগ্র ব্যবস্থাটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন তোমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তোমাকে কি বলেছে? তোমাকে প্রথম কথায় বলেছে যে দেখো 100 গ্রাম ভর এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি পাতলা গোল চাকতি। তো চাকতির ক্ষেত্রে তোমার জড়তার ভ্রামক তুমি কত জানো? চাকতির ক্ষেত্রে দেখো ব্যাসার্ধের দুটি চাকতির ক্ষেত্রে গোল চাকতির ক্ষেত্রে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত 1 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি দণ্ডের প্রান্তে যুক্ত আছে, ঠিক আছে, একটি দণ্ডের প্রান্তে যুক্ত আছে। দণ্ডের মধ্যবিন্দু দিয়ে সরি দণ্ডের মধ্যবিন্দু দিয়ে একটি দৈর্ঘ্যের অবিলম্ব অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে সমগ্র ব্যবস্থাটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এখন তোমার বিষয়টা হচ্ছে এইরকম, দেখো এখানে একটা গোলাকার চাকতি আছে, এখানে একটা গোলাকার চাকতি আছে, দুটি পাতলা গোল চাকতি আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে দেখো আমাদের যে গোলাকার চাকতির ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত 1/4 m r², এইটা আমরা বের করে ফেললাম। এরপরে দেখো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো প্লাস, দেখো আমরা কি জানি বলতো, আমরা প্লাস জানি এম এম এবার এম এবার L², L/2 এর স্কোয়ার। এইটা আমরা কেন দিলাম বলতো, কারণ এই যে মাঝখান বরাবর, এই জন্য আমরা দিলাম L/2, ঠিক আছে। এখন এরপরে এইটাকে তুমি লিখতে পারো 1/4, তুমি সুন্দরভাবে লিখতে পারো কত বলতো, r² প্লাস এল এল স্কোয়ারের এল স্কোয়ার, ঠিক আছে, তুমি এইটা এইভাবে লিখতে পারো। তো এখান থেকে তুমি যদি সবকিছু মান সুন্দরভাবে বসাই দাও, দেখো সবকিছু মান কিন্তু দেওয়া আছে, এই মানটাকে তুমি যদি কারেক্টলি বসাই দাও তাহলে তোমার মান আসবে না 10.625, ঠিক আছে, এইটা তোমার মান আসবে না কত গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা তোমার মান আসবে না। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিকিউ যে অক্ষটা আছে, এই যে পিকিউ, এই যে পিকিউ যে অক্ষটা আছে, এই অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক কত হবে বলো তো? এই অক্ষ এটা মাঝ বরাবর আছে, তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হবে বলো? 1/12 m, কত m/L², এইটা হবে জড়তার ভ্রামক। তো পিকিউ বরাবর এর জড়তার ভ্রামক এটা হবে। এখন তাই যদি হয় তো তুমি সুন্দরভাবে লিখতে পাচ্ছ 1/12, এই যে এম এর মানকে তুমি লিখতে পাচ্ছ হচ্ছে রো ভি, এটা লিখতে পাচ্ছ। এরপরে তুমি লিখবা হচ্ছে L²। আমার কথা যদি ক্লিয়ার থাকে, আমার কথা যদি বুঝে থাকো, তাহলে তুমি দেখো এরপরে তুমি কি লিখতে পাচ্ছ, তুমি লিখতে পাচ্ছ হচ্ছে, ভালো করে বোঝো, তুমি এইটা লিখলে তাই তো। এবার তুমি এই যে এখানে আমাদের কি আছে, এখানে আয়তন আছে, এইটাকে তুমি সুন্দরভাবে লেখো 1/2, এখানে তুমি রো লিখে দিবা, এরপর লিখবা পাই আর স্কোয়ার এল L², ঠিক আছে। তো তুমি জাস্ট এটা লিখে দিলে। তো এখন এইটা যখন তুমি লিখে দিলে তখন তোমার মান কত চলে আসলো, এই পাশে দেখো তো, এই পাশে তোমার মান আসলো 1/2। এরপরে তুমি খুব সুন্দরভাবে একটা জিনিস লিখতে পারো, কত বলো তো 1/2, তুমি লিখতে পারো রো পাই r² L কিউ, তুমি এটা লিখে দিলে। এখন তুমি যদি এটা লিখে দাও জাস্ট এখানে, এবার দেখো সব মান তোমার দেওয়া আছে, তো তুমি জাস্ট মানগুলোকে সুন্দর করে বসাই নাও। বসাই নেওয়ার পরে তোমার মান আসবে না 4,800, সরি 4,084, এইটা তোমার অ্যান্সার আসবে না।
এখন তোমার কি দরকার বলো তো, দুইটা চাকরির ক্ষেত্রে দরকার। তো তোমার যেহেতু দুইটা চাকরির ক্ষেত্রে দরকার, তুমি চাকরিটা কিন্তু আগে বের করে আনছো। এই দেখো, এটা কিন্তু তোমার চাকরির ব্যাপারটা ছিল, চাকরির যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এই যে এইটা, আর দণ্ডের ব্যাপারটা কিন্তু এইটা। তো তুমি চাকরির ব্যাপার কিন্তু আগেই সলভ করে ফেলছো। তো তুমি কি লিখতে পারো বলো তো, 2 গুণ চাকরির ক্ষেত্রে ছিল কত, 10, 6, 2, 5, আর এইটা তুমি যোগ করে দাও নর্মালি। তো এইটা তুমি যখনই যোগ করে দিবা, তখন তোমার কত আসবে বলো তো, তখন তোমার মান চলে আসবে সব মিলে যোগ করলে কত, 2, তোমার মান চলে আসবে হচ্ছে 5, এরপরে ক্যালকুলেটরে কত আছে, 3, তারপরে আমরা লিখতে পারি 4 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। আমাদের এইটা মান চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এর পরেরটায় আসো, দেখো কি লেখা আছে। দেখো, এর পরেরটায় কি লেখা আছে, যে 0.56 ভর বিশিষ্ট একটি মিটার স্কেলে 20 সেন্টিমিটার দাগান্বিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে কত বলতো, লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেল দিয়ে ঘূর্ণন নিরূপণ করো। আচ্ছা, তো দেখো কি বলেছে, যে এত কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের 20 সেন্টিমিটার দাগান্বিত দাগের লম্ব অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের ঘূর্ণন জড়তা নিরূপণ করো। স্কেলটি পাতলা রড হিসেবে বিবেচনা করো। দেখো, এখন বলা হয়েছে যে এইটা মনে করো আমার সেই রড বা স্কেল যেটাই বলো না কেন সেইটা। তো এইটা এখন 20 সেন্টিমিটার, দেখো ভালো করে বোঝো যে একটি একটি মিটার স্কেলে 20 সেন্টিমিটার দাগান্বিত লম্ব অক্ষের সাপেক্ষে, দেখো লম্ব অক্ষের সাপেক্ষে। এখন তুমি যদি তাই বের করতে চাও, তোমার ভালো করে আগে একটা কাজ করে নিতে হবে। তুমি এখান থেকে এতটুকু তুমি পাচ্ছ 20 সেন্টিমিটার, বাট দেখো তোমাকে 1 মিটার সমান কত সেন্টিমিটার সেটা তোমাকে আগে জানতে হবে। 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাই তো। তার মানে এই যে এই পর্যন্ত এখান থেকে তুমি ঘোরাতে শুরু করলে, এখান থেকে তুমি কেন্দ্র করে ঘোরাচ্ছ, বাট তোমার এই যে এতটুকুর দৈর্ঘ্য তো 30 সেন্টিমিটার, আর এতটুকু হচ্ছে 50। এইটা যদি আমি মাছ বরাবর কল্পনা করি, তাহলে এইটা তো আমাদের 30 সেন্টিমিটার। তো এখন তোমার একটা কাজ করতে হবে, সেটা কি, তুমি এখানে দেখো, এখানে আমরা সমতল অক্ষ উপপাদ্য নির্ণয় করতে পারি, কারণ এইখানে দেখো একটা সমতল, এখানেও দেখো একটা সমতল। তো এখানে সমতল অক্ষ উপপাদ্যটাই আমরা প্রেফার করতে পারি। তো আসো, আমরা আই সমান সমান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আইজি প্লাস এম এর এইচ স্কোয়ার। তো এখন দেখো আইজির মান আমরা কত বলতে পারি বলতো, আইজির মান আমরা বলতে পারি, দেখো আইজি হচ্ছে আমাদের এই যে এই অক্ষ বরাবর, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এম এল স্কোয়ার বাই 12 প্লাস, দেখো এইটার মান আমরা বলতে পারি এখান থেকে। এবার এইটার মান আমরা কি বলতে পারি বলো, এইচ এর মান আমরা বলতে পারি, দেখো এম এর মান হচ্ছে 0.56, আর এইচ এর মান কত, এইখান থেকে এতটুকুর যে দূরত্ব সেটা, ঠিক আছে। এতটুকু দূরত্ব কত বলতো, 0.3 মিটার, 0.3 মিটার তার স্কোয়ার। আমার কথা বুঝতে পেরেছো, 0.3 মিটার তার স্কোয়ার, আমার কথা বুঝতে পেরেছো। আচ্ছা, তো বাদ বাকিটা তুমি খুব সুন্দরভাবে বের করে আনো, বাদ বাকিটা তুমি খুব সুন্দরভাবে বের করে আনো। কিভাবে বের করবা বলো তো, জাস্ট মানগুলা বসাই দাও, সব মান তো এখানে দেওয়া আছে, মানগুলো বসাই দাও, তাহলে অ্যান্সার কত আসবে না, 0.097 কি বলতো, কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে, কেজি মিটার স্কোয়ার। তো এটা কিন্তু খুব স্বাভাবিক বিষয় হলো, তাই না, খুব স্বাভাবিক বিষয় হলো। আচ্ছা, এরপরে আসো, এরপরে তোমাকে বলেছে টর্ক বা দ্বন্দ্বের ব্যাপারটা, টর্ক বা দ্বন্দ্বের ব্যাপারটা। আচ্ছা, টর্ক মানে কি বলতো, আচ্ছা টর্ক মানে কি, ঘূর্ণন গতি, ঘূর্ণন শক্তি এক কথায়। টর্ককে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, টাউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আই আলফা। আচ্ছা, আই আলফা, আলফা কি দিয়ে প্রকাশ করা হয় বলতো, আলফা কে বলা হয় হচ্ছে কৌণিক ত্বরণ, ত্বরণ। আচ্ছা, আরে এটাকে বলা হয় হচ্ছে ভর। তাহলে দেখো তো, আমরা বলি এম এ, ঠিক আছে, এফ ইজিক্যাল টু এম এ। তো একই রকম ভাবে কৌণিক গতিতে আমরা যখন টর্ক বের করি তখন কি বলি, আহ, আমরা টর্ক বলি হচ্ছে টাউ ইজিক্যাল টু আই আলফা, ঠিক আছে। এটা
এর আরো অনেকগুলো সূত্র আছে, আমরা আস্তে আস্তে আরো জানবো। বাট আমরা একটা জিনিস মনে রাখবা যে বলের ভ্রামক বা এই যে টর্ক, বলের ভ্রামক বা টর্ক এই নির্ণয়ের একটা সুন্দর ফর্মুলা আছে। আর ক্রস বলতো আর ক্রস এফ, এইটা টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এই জিনিসটা তুমি মাথায় রেখে দিবা সব সময়। তো এইটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে এই যে বলের ভ্রামক টাউ, এইটা তোমাকে নির্ণয় করতে হবে। টাউ ইকুয়াল টু দেখো আই জে কে, এখানে দেখো ফার্স্টে আমরা আর এর মানটা লিখবো 2 3 2, এরপরে এফ এর মান লিখবো 2 2 2। তো এখন এইটার আমরা জাস্ট কি করব বলতো, এইটাকে আমরা জাস্ট ভেক্টরে ক্রস গুণন করে ফেলবো। দেখো তো ভেক্টর ক্রস গুণন করলে তোমার এখানে কত আসে, আই, আই নিলে তোমার আসে 6 - 5। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব 6 - 5 কেন আসবে, 6 - 4 আসবে, সরি সরি 6 - 4 আসবে। এটা কিন্তু খুব বেসিক জিনিস, এটা আমার ধারণা যে তোমরা যারা এই ক্লাস করছো তারা এটা আগের থেকে জানো। বাট যারা জানো না তাদের জন্য অবশ্যই আমি জানাই দেবো, এটা আমি আগে শেষ করে নিই যেহেতু শুরু করে ফেলেছি। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি, 4 - 6। আচ্ছা, সমান সমান এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2i - 2k। আচ্ছা, এটা লিখতে পারি। তো ভালো করে বোঝো আমি কি করলাম, আমি করলামটা কি, দেখো আমরা ফার্স্টে আমরা আই নিছি, আই নেওয়ার পরে দেখো এই যে এইটা এবং এইটা বাদ, গুণ কত, 3 × 2 = 6, আবার 2 × 2 = 4। একই রকম ভাবে যখন আমি যে নিছি তখন এইটা বাদ আর এইটা বাদ, তাহলে আমি কত নেব, এই দেখো 2 × 4 আর 2 × 4, 4 - 4। আচ্ছা, এরপরে যখন আমি এইটা নিছি তখন এইটাও বাদ আবার এইটাও বাদ, তাহলে আমার কত থাকে বলতো, 2 × 4, 2 × 4, 3 × 6। তো এইভাবে কিন্তু আমার করতে হয়। তো আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপরে বলেছে যে টর্ক নির্ণয় করতে বলেছে, কৌণিক ভরবেগ দেওয়া আছে, এখন এখানে সেকেন্ডের এখানে সেকেন্ডের টি এত ও এল প্রকাশিত। এখন তোমাকে বলেছে যে টি 1 সেকেন্ড শেষে কণাটির ক্রিয়ারত টর্ক নির্ণয় করো। এখন তোমাকে কণাটির ক্রিয়ারত টর্ক নির্ণয় করতে বলেছে। আমি একটা জিনিস জানি যে টর্ক কি জানো, টর্ক, এই যে টর্ক, তুমি যদি ভালো করে বোঝো এই যে টর্ক জিনিসটা হচ্ছে, তুমি যদি কৌণিক ভরবেগকে একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি টর্ক পাবো। তাহলে কৌণিক ভরবেগকে d/dx। আচ্ছা, এখানে যেহেতু টি আছে তো আমি টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব d/dt। তো টি এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি লিখব যে 4t² i, 4t² i, এরপরে আমি কি লিখবো, প্লাস, দেখো প্লাস না, এখানে তো মাইনাস ছিল, তাহলে আমরা প্লাসের জায়গায় কি লিখবো, মাইনাস, মাইনাস 3t যে, এরপরে আমরা প্লাস লিখবো কত বলতো, 7t² - 4t k। তো আমরা এইটা যে লিখলাম, এখন দেখো ভালোভাবে, এইটা যে আমরা লিখলাম, এইটা যে আমরা লিখলাম ভালোভাবে, তো এখন এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দিলেই তো আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখন ডিফারেন্সিয়েশনটা আমরা দেখি করে দিই। দেখো এখানে এখানে আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করব। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে থাকে 4 × 2 = 80i, দেখো 80i, এরপরে মাইনাস, দেখো এখানে ডিফারেন্সিয়েশন করলে থাকে হচ্ছে 3j, এরপরে এইটাকে ডিফারেন্সিয়েশন করো, দেখো 14, 7 × 2 = 14, 14 - 4, 14 - 4 আসবে এখানে, সেটাকে তুমি সুন্দরভাবে আহ এক এক কথায় কি করতে পারো তুমি, 14 - 4, 14t - 40, ঠিক আছে। তো সবকিছু মিলায় তুমি এটাকে 10টি লিখতে পারো, 10কে লিখতে পারো। ঠিক আছে, এটা কিভাবে আসলে, এটা যখন তুমি হাতে কলমে করবা তখন বুঝে যাবে, ঠিক আছে। তো এই যে এই জিনিসটা আসলো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমার কথা কি বোঝা গেছে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন সামনে আসো, কৌণিক ভরবেগ এল সমান সমান আর ক্রস পি, এরপরে এই এই যে এল সমান সমান আই ওমেগা
ওমেগা, আই ওমেগা, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আই ওমেগা কিভাবে আসলো? আই সমান সমান এম, আর ওমেগা, ওমেগাকে আমরা বলি কৌণিক বেগ ভি। তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এম ভি, আমরা লিখতে পারি না? তো যেইটা পি সেটাই কৌণিক ভরবেগে কি, সেটাই এল। আমার কথা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো সামনে আসো, কি বলেছে যে একটি ধাতুর, বলেছে দেখো, কোথায় গেল প্রবলেমটা? আচ্ছা, দেখো বলেছে যে একটি ধাতুর গোলকের ভর কত কেজি? 6 গ্রাম, ঠিক আছে। এটিকে 3 মিটার দৈর্ঘ্য এবং একটি সুতার এক প্রান্তে বেঁধে কি করা হলো? প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে। এর কৌণিক ভরবেগ কত? প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, এর কৌণিক ভরবেগ কত? আচ্ছা, প্রতি সেকেন্ডে কয়বার ঘোরানো হচ্ছে? 4 বার ঘোরানো হচ্ছে, ঠিক আছে। তো এখন এর কৌণিক ভরবেগ আমরা জানি এল সমান সমান কত বলতো? আই ওমেগা। তো এখন তুমি আই এর মানটা বের করে আনো। আই এর মান কত? এম আর স্কোয়ার, তাই তো? এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। ওমেগার মান দেখো, ওমেগা 4 বার ঘোরানো হচ্ছে, আমরা কি জানি? 2 পাই এন ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এখন তুমি এটাকে সুন্দরভাবে কি করতে পারো বলো? এখন এইটাকে তুমি সুন্দরভাবে করে আনতে পারো। দেখো, দেখো এইখানে তুমি এম এর মান 6 গ্রাম, তাই না? তো 6 গ্রামকে তুমি কেজিতে রূপান্তর করবা। এরপরে এই যে আর, আর কত? আর এর মান এই যে এত দীর্ঘ একটি সুতা, তো আর এর মান তুমি দিবা হচ্ছে সেটাই দিবা। কোনটা দিবা বলো তো? এই যে আমাদের 3 মিটার দৈর্ঘ্যের সুতা দিবা। আচ্ছা, পায়ের মান, তুমি পায়ের মান দিবা। প্রতি সেকেন্ডে 4 বার ঘোরানো হচ্ছে, 4 দিবা, এখানে দিবা হচ্ছে 1 সেকেন্ড। দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তখন তুমি, আমি ক্যালকুলেশন করে রাখছি ক্যালকুলেটরে, তো আমাদের মান কত আসবে? 1.36 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এরপরে আসো, দেখো 7 মিটার উঁচু থেকে একটি নিরেট, আচ্ছা দেখো 7 মিটার উঁচু থেকে একটি একটি 2 কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক একটি নতি তলের গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। আচ্ছা, ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল? ভরকেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল? আচ্ছা দেখো, গতিশক্তি যদি আমরা পাই, গতিশক্তি আমরা কি লিখতে পারি বলতো? গতিশক্তি আমরা গতিশক্তি সমান লিখতে পারি হচ্ছে ই কে ইজ ইকুয়াল টু এম জি এইচ, এটা আমরা লিখতে পারি সুন্দরভাবে। তো দেখো, তুমি লেখো 2 গুণ 9.8 গুণ এইচ এর মান তুমি কত লিখতে পারবা? 7। এইচ এর মান তুমি লিখতে পারবা 7। তো এইটার মান তোমার কত আসবে বলো তো? 7.2 জুল, ঠিক আছে। এখন এইটা আসবে। এরপরে তুমি একটা কাজ করো, এবার কৌণিক গতিশক্তি বের করতে হবে। দেখো গোলকের জন্য আমরা দেখে আসছি, দেখো গোলকের জন্য আমরা দেখে আসছি আই ইকুয়াল টু 2/5 এম আর স্কোয়ার, এইটা আমরা দেখে আসছি সামনে, ঠিক আছে। আচ্ছা, কেউ যেন বলো না এটা আবার প্রমাণ করে দেন। এটা প্রমাণ আমি করতেই পারি, কিন্তু দেখা যাচ্ছে লাগবে না। আচ্ছা, কৌণিক গতিশক্তি কত? এবার দেখো, আমাদের কৌণিক গতিশক্তির যে ফর্মুলা ছিল সেটা কি? সেটা হচ্ছে আই ওমেগা স্কোয়ার, তাই না? আই ওমেগা স্কোয়ার, সামনে একটা হাফ আছে। কৌণিক গতিশক্তির যে ফর্মুলা ছিল, ঠিক আছে, কৌণিক গতিশক্তির ফর্মুলা হাফ ও হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এখন আমি কিন্তু কৌণিক গতিশক্তির ফর্মুলা কিন্তু মুখস্থ করি নাই। আমরা জানি রৈখিক গতিশক্তি কত? এম ভি স্কোয়ার, তাই না? তো এম এর জায়গায় আই বসাই দিচ্ছি আর ভির জায়গায় ওমেগা বসাই দিচ্ছি, জাস্ট এইটুকুই। তো এখন দেখো, তুমি কি করবা বলো তো? আই এর জায়গায় তুমি বসাই দিবা হাফ, আই এর জায়গায় তুমি বসাই 2/5 এম আর স্কোয়ার, এইটা বসাই দিবা। এরপরে তুমি আরেকটা সুন্দর জিনিস বসাবা, সেটা কি বলতো? এখানে তুমি ওমেগা স্কোয়ারের মতন বসাই দিলে। বসাই দেওয়ার পরে তোমার সবগুলা জিনিস তুমি এক এক করে ধরে ধরে মান বসাই দিলে। মান বসাই দেওয়ার পরে তোমার কত চলে আসলো বলতো? এটার মান চলে আসলো 1/5 এম ভি স্কোয়ার, বোঝা গেছে? 1/5
এম ভি স্কোয়ার, এটা তোমার মান চলে আসলো। এখন তুমি এটাকে কি করতে পারো বলো তো, দুইটাকে জাস্ট যোগ করে দিবা, দুইটার মান জাস্ট তুমি যোগ করে দিবা, দেওয়ার পরে তোমার আসবে হচ্ছে আহ তোমার দুইটার মান একসাথে তুমি যদি যোগ করে দাও তাহলে তোমার মান আসবে, দেখো দুইটা মান একসাথে যোগ করে দিলে তোমার মান আসবে হচ্ছে আহ ভি ভি ইজ ইকুয়াল টু 9.89 কি বলতো মিটার পার সেকেন্ড, এটা হবে বেগ। এরপরে তোমার যদি কৌণিক গতিশক্তি বের করতে বলে, কৌণিক গতিশক্তি, তাহলে মোট কৌণিক গতিশক্তি কত, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বলতো, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 39.2 জুল। এই পর্যন্ত করার পরে আশা করি তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ।